আসসালামু আলাইকুম। আমি আফসানা ইশিতা। এখানে লং লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে আছি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট হিসেবে। তো আজকে যে সেমিনারটি আয়োজন করা হয়েছে, সেমিনারের যে বিষয় সেটি হচ্ছে বন্ধ্যাত্ব সমাজের স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল কেমন হওয়া উচিত। এখানে যে বিষয়টি নিয়ে কথা বলা হবে সেটি হচ্ছে ইনফার্টিলিটি, মানে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব এখন এমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সবার মধ্যেই, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে। হয়তোবা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা বলি যে মহিলাদের ক্ষেত্রেই সমস্যাটা বেশি, সেটাও আছে, কিন্তু যে বিষয়টা হয়তোবা গুরুত্ব দেওয়া হয় না সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রেও ইনফার্টিলিটি হয়ে থাকে। এখানে কিছু বিষয়ে আমি একটু অল্প করে যে টার্মগুলো আছে, অর্থাৎ বন্ধ্যাত্ব কি, বন্ধ্যাত্ব কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, তার ডায়াগনোসিসগুলো কেমন হওয়া উচিত, কি কি সেক্টরগুলোতে আসলে প্রবলেমগুলো শুরু হচ্ছে, সেগুলো আমি একটু ছোট্ট করে বলবো। প্রথমে হচ্ছে ইনফার্টিলিটি। এখানে ইংলিশে আমি আমার সুবিধার্থে আসলে বলেছি, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের সাথে বাংলায় বলতে। ইনফার্টিলিটি যে বিষয়টা সেটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে হয়তোবা নবদম্পতি বা যারা অনেকদিন ধরেই চেষ্টা করছে যে বাচ্চা কনসিভ করার জন্য, কিন্তু তারা পারছে না, হয়তোবা 6 মাসেও সেটা সম্ভব হচ্ছে না। আবার এমনও হতে পারে যে 1 বছর ধরে তারা চেষ্টা করছে কনসিভ করার জন্য, কিন্তু তারপরও তারা বাচ্চা নিতে পারছে না। তো এই বিষয়টিতে যে সমস্যা দেখা দিচ্ছে সেটাকেই আমরা বলছি বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি। আর হোয়াট আর দ্য কজেস অফ ইনফার্টিলিটি মেন, পুরুষদের ক্ষেত্রে আসলে ইনফার্টিলিটি কি ধরনের হয়ে থাকে বা কেন হয়। একটা হচ্ছে হরমোনাল প্রবলেম হতে পারে, সেক্সুয়াল প্রবলেম হতে পারে, অ্যাবনর্মাল প্রোডাকশন অফ স্পার্ম হতে পারে, আর জেনেটিক কন্ডিশন হতে পারে, বংশীয়গত হতে পারে, হরমোনাল হতে পারে, হয়তোবা সে স্পার্ম যে সিক্রেশন হচ্ছে সেটাতে প্রডিউস করতেছে সেটাতেও সমস্যা হতে পারে, মানে পরিমাণটা কম হতে পারে। হোয়াট আর দ্য কজেস অফ ইনফার্টিলিটি ওম্যান, মহিলাদের ক্ষেত্রে তাহলে কি কি ধরনের সমস্যা হচ্ছে। একটা হচ্ছে ওভুলেশন ডিসঅর্ডার, অর্থাৎ অনেক মেয়ে আছে যারা মহিলা আছে, ওভুলেশনটা কি এটাই তারা জানে না। কারণ মাসিকের পরে একটা সময় থাকে, যে সময় একটা সাদা লিকুইড একটা অংশ, যেটা ডিম্ব থাকে আমাদের পেটের দুই পাশে, সেই ডিম্বক থেকে একটা কাভার থাকে, সেটাকে নির্দিষ্ট সময় বের হয়ে যায়, যেটা বাচ্চা নিতে এবং নেওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই ওভুলেশনটা যত পুষ্টিকর বা যত হেলদি হবে, তার বাচ্চা কনসিভ করার ক্ষেত্রে তত সুবিধা হবে। এখন অনেক মহিলাই আছে এই জিনিসটা জানে না। সেটাকে হেলদি করতে হলে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাবারের কিছু প্যাটার্ন চেঞ্জ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি ধীরে ধীরে বলবো। আরেকটা আছে ইউটেরাস অ্যাবনর্মালিটি, অনেক সময় জরায়ুর কিছু অ্যাবনর্মালিটি থাকে। তারপরে ড্যামেজ অফ ফেলোপিয়ান টিউব, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ফেলোপিয়ান টিউবটা কেন ড্যামেজ। অনেকের ফ্যাট জমে যায়, বেলি ফ্যাটটা বেশি থাকে, যার কারণে এটা ড্যামেজ হয়ে যায়। আবার অনেক সময় কিছু মেডিকেল হিস্ট্রি থাকে যেগুলো চেক আপ করার দরকার থাকে, যার কারণেও দেখা যায় যে ফেলোপিয়ান টিউবে একটা ড্যামেজ দেখা দেয়। এরপর আসি যে ইনফার্টিলিটি আসলে ডায়াগনোসিস কিভাবে পুরুষের ক্ষেত্রে করা হয়ে থাকে। মানে আমি যখন এজ এ পুষ্টিবিদ হিসাবে কোনো পেশেন্টকে দেখতে যাই, নারী বা পুরুষ, আমাকে যে বিষয়গুলা জানার দরকার হয় যে আসলে কি ধরনের তার প্রবলেম আছে বডিতে, তার খাবার দাবারের লাইফস্টাইলটা কেমন বা খাদ্যাভ্যাসটা কেমন, এই বিষয়গুলো জানার দরকার হয়। তো সেই ক্ষেত্রে একটু যে ডায়াগনোসিস করতে হয় সেটা হচ্ছে মেডিকেল বা সেক্সুয়াল তার হিস্ট্রি, অর্থাৎ তার পার্টনারের সাথে কেমন। ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, কিছু মেডিকেল টেস্ট থাকবে তার শারীরিকভাবে, যে এক্সাম পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই পুরুষের ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্বটা কতটুকু পরিমাণে
বা কতটুকু আছে। আর মেয়েদের ফার্টিলিটির কিছু টেস্ট আছে যেগুলো হসপিটাল বেসিস, যেমন সিমেন অ্যানালাইসিস করা হয়, হরমোন টেস্ট করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়। ঠিক সেম ভাবে মহিলাদের ক্ষেত্রেও কিছু আমরা মেডিকেল বা সেক্সুয়াল যে হিস্ট্রি প্যাটার্ন থাকে, মেডিকেল ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, তার হচ্ছে হরমোনাল টেস্ট থাকে, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। এখন আসি যে ফার্টিলিটি কি আসলে কোন কোন বিষয়ের উপর চিকিৎসা করা যায় বা দেখা যায়। এখানে হচ্ছে মেইন যে কারণ থাকে সেটা হলো তার বয়স, আসলে যে পুরুষ বা মহিলার তার বয়স কতটুকু, সেই অনুপাতে কি কারণে আসলে ইনফার্টিলিটিটা দিন বাই দিন তার বেশি হচ্ছে। আরেকটি থাকে ডিউরেশন অফ ইনফার্টিলিটি, অর্থাৎ তার বন্ধ্যাত্বটা মানে কতদিন ধরে তারা চেষ্টা করছে যে কনসিভ করার জন্য, কিন্তু তারা তারপরেও একটা বাচ্চা নিতে পারছে না, সেই ডিউরেশনটাও আমরা এখানে দেখে থাকি। হাউ ইজ ইনফার্টিলিটি ট্রিট। এখন পুরুষদের ক্ষেত্রে যে ধরনের মেডিকেল সিমটমগুলো থাকে সেটা তো আমরা দেখলাম। এখন তার চিকিৎসার পদ্ধতি কেমন হতে পারে, মেডিকেশন টু ইমপ্রুভ স্পার্ম কাউন্ট অ্যান্ড সার্জারি। এখন স্পার্ম কাউন্ট করার জন্য একটা টেস্ট আছে, সেটা আমরা মেডিকেলে করা হয়ে থাকে, এবং তারপরে যদি বেশি সমস্যা দেখা দেয় তাহলে আমরা সেটাকে সার্জারিতে নিয়ে যাই। ঠিক সেম ভাবে ফিমেলদের ক্ষেত্রেও মেডিকেশন টু হচ্ছে বুস্ট ফার্টিলিটি, যে ফার্টিলিটির ক্ষেত্রে কি ধরনের মেডিকেশন থাকে সেই বিষয়গুলা। ওভুলেশন, ইন্ডাকশন, ইন্টার ওভুলেশন ফিমেল, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে ওভুলেশনটা সঠিক সময়ে হচ্ছে কিনা, সেই ওভুলেশনটা হেলদি কিনা। তারপরে আসে সার্জিক্যাল, যদি বেশি প্রবলেম হয়ে থাকে তখন সার্জারি বেসিসে যেটা হয় যে সার্জারি করে সেই হচ্ছে ফিমেলটাকে কনসিভ করানোর জন্য আমরা এক ধাপ এগিয়ে নিই। সার্জারি কিছু এখানে সেক্টর আছে, যে সেক্টরগুলো হয়তো আমরা এখানে মেডিকেল সেক্টরে দিয়ে থাকে। অ্যাসিস্ট রিপ্রোডাক্ট টেকনিক, এটা হচ্ছে এআরটি সংক্ষেপে বলা হয়ে থাকে। এআরটির কিছু পার্ট থাকে, যেমন আসলে ইনফার্টিলিটিতে কি কি ধরনের তাকে টেস্ট করা হওয়ার পরে সে আসলে আইইউআই একটা থাকে, আইভিএফ থাকে, আইসিএসআই একটা মানে প্রসিডিওর থাকে, যে প্রসিডিওরগুলোর মাধ্যমে বাচ্চা কনসিভ করতে হেল্প করবে। এখন আসি যে এই এভারেজটা, এআরটি একটা ওম্যানের উপরে এভারেজটা কেমন হয়ে থাকে। 35 বছরের যারা নিচে তাদের ক্ষেত্রে এর পার্সেন্টেজটা খুব বেশি, হয়তো বা তাকে আইভিএফ পদ্ধতি যদি নেওয়া যায় এটা খুব গ্রো করে দ্রুত। 35 থেকে 37 বছরের যারা মহিলা আছে তাদের ক্ষেত্রে আরেকটু কমে যায় 37%। মানে ঝুঁকি ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে ওভুলেশন যত কমতে থাকে ঝুঁকির সম্ভাবনা তত কমতে থাকে। এখানে যে ওভুলেশনটা বলা হচ্ছে, হয়তো বা সে হেলদি লাইফস্টাইল করে না, ভালো খাবার দাবার খায় না, ভিটামিন যুক্ত খাবার খাচ্ছে না, দীর্ঘমেয়াদী সে হয়তো বা রাত যাচ্ছে, অনেক সময় মানে দীর্ঘমেয়াদী রাত জাগার কারণে আমাদের যে মেটাবলিক যে সিস্টেমটা থাকে, তো দেখা যায় যে ফেলোপিয়ান টিউবে একটা চর্বি জমে যায়, যেটাকে ফ্যাট বলছি আমরা। বেলি ফ্যাটটা বেশি জমে যায় ঘুম কম হলে, এবং খাবার দাবারের অসাময়িক সময় খাচ্ছে বা অপুষ্টিজনিত খাবার খাচ্ছে, এই খাবারগুলো খাওয়ার কারণে বেলি ফ্যাট জমতে থাকে। তো বেলি ফ্যাট যখন জমতে থাকে ফেলোপিয়ান টিউবেও একটা আস্তর পড়তে থাকে। এই সময় যে ডিম্বাক থেকে যে ওভুলেশনটা হবে এটা একটা প্রবলেম হয়, যার কারণে দেখা যায় যে কনসিভ করছে ঠিকই কিন্তু হচ্ছে না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো, কিন্তু ইনফার্টিলিটির একটা কিছু টিপস আছে, যেমন সরি ইনফার্টিলিটি যে প্রিভেন্ট কিভাবে করতে পারে। পার্টনারের সাথে তার একটা গুড বন্ডিং থাকতে হবে, মেনটেন করতে হবে হেলদি যে খাবারগুলো আছে সেগুলোর প্রতি কিছু পার্সোনাল হচ্ছে অভ্যাস থাকবে, সেই অভ্যাসগুলোকে বদলাতে হবে। তারপরে এক্সারসাইজ করতে হবে রেগুলার,
অ্যাভয়েড করতে হবে টক্সিন যে বিষয়গুলো আছে, হয়তো বা যে ওয়েদার গুলাতে বা এনভায়রনমেন্টে গেলে ধুলাবালি বেশি বা সেখানকার পরিবেশটা ভালো না, এই ধরনের জায়গায় গেলে দেখা যায় বডিতে টক্সিন বেশি থাকে, জমতে থাকে। তো অ্যাভয়েড করতে হবে ধূমপান এবং অ্যালকোহল। যদিও আমাদের বাংলাদেশে ওইভাবে অ্যালকোহল কেউ ইনটেক করে না, কিন্তু তারপরে কিছু কিছু সেক্টর গুলাতে বা ক্লাস গুলাতে আছে যে মানুষগুলা হয়তো বা অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড বেশি। স্মোকিং তো আছেই, এই বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে। আর লিমিটেড করতে হবে ক্যাফেইন। সে যদি ক্যাফেইন অর্থাৎ চা, কফি এই ধরনের খাবারের প্রতি বেশি অ্যাডিক্টেড থাকে, তো এই বিষয়গুলো তাকে একদমই অ্যাভয়েড করতে হবে। এখন আসি ডায়েট থেরাপি, যেটা আমার কাজ। আমি তো মানে বললাম যে কিভাবে ফার্টিলিটি হচ্ছে, ডায়াগনোসিস কিভাবে হচ্ছে, সেখানে কি কি টেস্ট গুলা করা হয়ে থাকে। ডায়েট থেরাপি হচ্ছে যে এখানে ইনফার্টিলিটি বেসিক যে বিষয়টা, সেটা কিন্তু একদমই একজন চিকিৎসকের কাছে 80% ডিপেন্ড করে। কারণ অনেক ক্ষেত্রে বন্ধ্যাত্ব এমন একটা পর্যায়ে চলে যায়, তখন কিছু সার্জারি দরকার হয়ে থাকে, আইভিএফ যে প্রসেসটা দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু চাইলেও কোনো মেডিকেশন বা সাপ্লিমেন্ট দিয়ে সম্ভব না। কিন্তু তারপরও কিন্তু মেডিকেশন এবং সাপ্লিমেন্টের মাধ্যমেও কিন্তু ইনফার্টিলিটিটাকে গ্রো আপ করা যায়। তো সেইভাবে যদি এখন বলতে চাই, তাহলে প্রথমে আসতে হবে তাকে খাদ্যের যে একটা পরিকল্পনা আছে সেটাকে একদম চেঞ্জে নিয়ে আসতে হবে। ডায়েট থেরাপির মধ্যে ইনফার্টিলিটিকে মেইন ফোকাস করতে হবে হোল যে ফুড আছে, রিচ ফুড আছে, সেটা হচ্ছে প্ল্যান্ট বেসড খাবারগুলা হতে হবে। প্ল্যান্ট বেসড খাবার বলতে এই প্রোটিনটা হতে হবে প্ল্যান্ট সোর্স থেকে, অর্থাৎ এনিম্যাল সোর্স, মানে প্রাণীজ উৎস থেকে প্রোটিনটা আসবে না। প্রোটিনটা আসবে হচ্ছে যে সে সারাদিনে যে প্রোটিনগুলা ইনটেক করবে সেটা আসবে হচ্ছে মানে গাছপালা বা শস্য জাতীয় যে খাবারগুলো আছে সেখান থেকে। আর এখানে দ্বিতীয় একটা অপশন আছে আনস্যাচুরেটেড ফ্যাট, অর্থাৎ আমরা স্যাচুরেটেড ফ্যাট বলে থাকি। স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যে অয়েলগুলা আমরা হচ্ছে নিচ্ছি, সেটা আমাদের বডির জন্য খুবই ক্ষতিকারক। এটা হচ্ছে যেমন সয়াবিন হতে পারে, রেড মিটের যে ফ্যাটগুলা হতে পারে সেই ফ্যাটগুলা হতে পারে। আর স্যাচুরেটেড ফ্যাট গুলা হচ্ছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার, সূর্যমুখী বীজের যে অয়েল তেলটা, ক্যানোলা অয়েল, এই ধরনের অংশ থেকে। এবং যে ফ্যাট গুলা হচ্ছে রেড মিট ছাড়া নর্মাল যে ফ্যাট গুলা, সেখান থেকে আনস্যাচুরেটেড ফ্যাট গুলা পাওয়া যায়। ফাইবারের প্রতি ফোকাস করতে হবে, অর্থাৎ যে খাবারের মধ্যে আঁশ আছে বেশি। ফলের মধ্যে একটু বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ফলে যে ভিটামিন মিনারেলস গুলো আমরা পাই, অ্যান্টিঅক্সিডেন্ট গুলো পাই, এখানে ভেজিটেবল মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলা আছে। আর এই যে আমি খাবারের যে একটা প্যাটার্ন বললাম যে প্রোটিন বেসড, প্ল্যান্ট বেসড প্রোটিন, আনস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার, ফ্রুটস, ভেজিটেবল এবং অ্যান্টিঅক্সিডেন্ট, এটার পার্সেন্টেজ, মানে আমি যখন একটা পেশেন্ট দেখি বা আমরা একটা পেশেন্টকে দেখি, তখন আমরা তার বয়স, উচ্চতা, সেই অনুপাতে সে আসলে সারাদিন কতটুকু ক্যালোরি গ্রহণ করবে আমরা এটা ভাগ করে দিই। সেই ভাগের মধ্যে থাকে যে 30% বা 40%, 20%, 10% এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট গুলা ভাগ করা থাকে। এখন আসি প্ল্যান্ট বেসড প্রোটিন কোনগুলা, যে প্রোটিনগুলা আমরা খেতে বলছি যে এখানে বন্ধ্যাত্বর যে ইনফার্টিলিটিটা, এই সম্ভাবনাটা কমে আসবে। এখানে হাই প্রোটিন প্ল্যান্ট বেসড অপশনগুলো লেন্টিল, বিনস, টোফু, অর্থাৎ ডাল জাতীয় যে খাবারগুলো আছে, বিন জাতীয়, বীজ জাতীয় যে খাবারগুলো আছে, এখানে কিডনি বিন আছে একটা, যেটা খুবই মানে এখন পাওয়া যায় সচরাচর, লাল ধরনের, মানে সিমের বিচি যেটাকে অনেকেই বলে থাকে। তারপরে ডাল জাতীয় যে অংশগুলো আছে, টোফু অর্থাৎ হচ্ছে সয়াবিন থেকে এক ধরনের খাবার প্রসেস করে নিয়ে আসা হয়, যেটাতে প্রোটিনের অংশটা খুব ভালো পরিমাণে পাওয়া যায়।
এখন হয়তো আপনারা বলতে পারেন যে এখানে তো সবই টোফু আমরা কিভাবে পাবো। সয়াবিন থেকে এখন যে খাবারগুলো প্রসেস করা হয় এটা এখন ইউজুয়ালি আশেপাশে সুপার শপ বা মুদি দোকানগুলোতেও পাওয়া যায়, স্টোরেজ করে রাখা হয়। মেইন আরেকটা বিষয় হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সাধারণত সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায়, এছাড়া কিছু সামুদ্রিক খাবারের মধ্যেও পাওয়া যায়। আমরা কিছু বীজ জাতীয় খাবারের মধ্যেও হচ্ছে ওমেগা 3 পেয়ে থাকি, যেমন চিয়া সিড। এটাতে খুব ভালো পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। এছাড়া সালমন যে একটা মাছ আছে সেটা এখন সচরাচর সব জায়গায় পাওয়া যায়। এই মাছগুলো থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভালো পাওয়া যায়, যেটা ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধ্যাত্ব এই সমস্যাটাকে কমাতে বা রোধ করতে সাহায্য করে। কারণ খাবারে যত হেলদি ফুডের দিকে গুরুত্ব দেওয়া যাবে, ফার্টিলিটির যে প্রবলেমটা আছে সেটা কিন্তু দ্রুত কমতে থাকবে। হোল গেইন এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো আছে সেগুলা মধ্যে ব্রাউন রাইস, ওটস এবং হোল ওয়েট মানে লাল আটা, লাল চাল এগুলা খুবই ভালো। এটা কোনো প্রসেস খাবার থাকে না। আর এটাতে হচ্ছে ভিটামিনস গুলা খুব ভালো পরিমাণে থাকে, কারণ চালের উপর থেকে যে লেয়ারটা ফেলে দেওয়া হয় সেখানে বি ভিটামিন গুলা ভালো পরিমাণে থাকে। আর এখানে আমরা সবসময় বলি যে রিফাইন যে ফুডগুলো আছে অর্থাৎ প্রসেস করা যে খাবারগুলো আছে, যত সাদা খাবার তত বডির জন্য হার্মফুল। যেমন সাদা চাল, সাদা আটা, সাদা চিনি, এগুলাকে পলিশ করা হয়। পলিশ করতে করতে খাবারের উপরে যে মানে শস্য দানার উপরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা একদমই তুলে ফেলা হয়। তো যত সাদা খাবার বডির জন্য তত ক্ষতিকর। আর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসে হচ্ছে রিচ ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা হচ্ছে ফোলেট, ভিটামিন সি এবং ক্যারোটিনয়েডস। এই তিনটা জিনিস একটা মহিলা এবং একটা পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ফোলেট, ভিটামিন সি, এটা হচ্ছে ফোলেট হচ্ছে ভিটামিন বি, যেটা একটা বাচ্চার বড় হওয়া থেকে শুরু করে অর্থাৎ তার ব্রেন ডেভেলপ করে, এবং একটা বাচ্চা যখন মায়ের গর্ভে আসে মানে ভ্রূণ থেকে যখন সে আস্তে আস্তে বড় হয় তখন তার স্পাইন অর্থাৎ মেরুদণ্ডর যে অংশটা থাকে এটা ডেভেলপ করে। ম্যাক্সিমাম মহিলাদের কনসেপ্ট করার সময় যে প্রেগনেন্সি হয়ে গেছে, শুরু হয়েছে ফার্স্ট ট্রাইমেস্টার থেকেই কিন্তু, বা যখন কেউ ডক্টর কাউন্সিলে থাকে প্রথম থেকেই দেখা যায় যে তাকে ফলেট খেতে বলা হয়, ভিটামিন সি দেওয়া হয় এবং এখানে ফলিক অ্যাসিড দেওয়া হয়ে থাকে। শুধু কারণ মাত্র একটাই, যেন বাচ্চা হেলদি হয় এবং গ্রো আপটা ভালোভাবে হয়। এবং মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফলেট এবং ফলিক অ্যাসিড যত বেশি খাবে, আয়রনটাকে যত বেশি খাবে, বাচ্চা হেলদি হবে, গ্রোথটা ডেভেলপড হবে। এখানে আরেকটি বিষয় বাচ্চাদের মানে মহিলাদেরকে এটা দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক এমন একটা জিনিস যেটা ম্যাক্সিমাম মহিলাদের মধ্যে জিঙ্কের অভাব থাকে, রক্ত স্বল্পতা থাকে, যার কারণে দেখা যায় যে একটা বাচ্চা কনসিভ করার সময় সে যখন হচ্ছে হয়তো বা মিসক্যারেজ হয়ে যাচ্ছে, বাচ্চাকে ধারণ ক্ষমতা করার মতো যে শক্তি বা যে হেলদি একটা ওভারি দরকার, সেটার জন্য জিঙ্ক একটা ভালো ধরনের সাপোর্ট দিয়ে থাকে। হেলদি ফ্যাট আমরা প্রথমে আমি বলেছি স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট। তো এখানে হেলদি ফ্যাট যদি আমরা খেতে বলি, ডায়েট চার্টের মধ্যে থাকবে এখন অ্যাভোকাডো, যদিও ওইভাবে সচরাচর পাওয়া যায় না, কিন্তু নাটস এবং অলিভ অয়েল এই দুইটার মাধ্যমে কিন্তু হেলদি ফ্যাটটাকে ভালোভাবে ইনটেক করা যায়। ম্যাক্সিমাম বাসায় দেখা যায় যে আমরা সয়াবিনটাকে প্রসেস করতে করতে মানে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, যত স্পাইসি হবে, যত ওইটা রান্না করা হবে, এটা হচ্ছে ট্রান্স ফ্যাটে পরিণত হয়ে যায়, মানে তত বডির জন্য হার্মফুল হয়ে যায়। 10 মিনিটের নিচে যে কোনো তেল দিয়ে যদি রান্না করা যায় সেই খাবারটা হেলদি থাকে। এখন খেয়াল করতে হবে যে 10 মিনিটের উপরে মশলা বা যে জাতীয় খাবারগুলো আছে, কারণ আমরা বাঙালিরা খাবার স্পাইসি করে রান্না করতে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি
এবং এটাকে আমরা টেস্ট মনে করি। তো এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে হয়তো বা অলিভ অয়েলটা ইউজ করা সম্ভব না, কারণ এটার দাম অনেক বেশি, 500 মানে অনেক টাকা উপরে চলে যায় 1 কেজির দাম। তো সেই ক্ষেত্রে সাধারণত 1400 কি 1500 টাকা। তো এটা সবার জন্য আসলে কেনা খুবই ব্যয়বহুল। তো এই ক্ষেত্রে আমরা যে তেলটা ইউজ করছি বাসায় রান্নার ক্ষেত্রে, সেটাকে খেয়াল করতে হবে একদমই অল্প আছে এবং অল্প পরিমাণে তেল দিয়ে যেন খাবারটাকে প্রসেস করা হয়, কিন্তু মশলাগুলোকে যেন বেশি প্রসেস না করা হয়। এখন আসি ট্রান্স ফ্যাট এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট। যেটা আমি বলছিলাম যে ট্রান্স ফ্যাটটাকে আমরা এখানে যখন একটা পেশেন্ট আমার কাছে আসবে তখন আমরা তাকে বলি যে ট্রান্স ফ্যাটটাকে অ্যাভয়েড করতে। প্যাকেটজাত খাবার, প্রসেস যে খাবারগুলো থাকে, এখানে যে ফ্যাটটা থাকে, মানে মাইক্রোওয়েভ ওভেনে যে খাবারগুলো তৈরি করা হচ্ছে, কেক, চিজ, পিৎজা বা চিপসগুলো থাকে, এর মধ্যে যে ফ্যাটগুলা সেটাকে আমরা ট্রান্স ফ্যাট বলতেছি। মানে এই ধরনের খাবারগুলোকে টোটালি অ্যাভয়েড করতে হবে। আর সুগার এবং সুগার জাতীয় যে খাবারগুলো আছে, অর্থাৎ বেভারেজ আইটেমগুলা সবার আগে অ্যাভয়েড করতে হবে, কারণ বেভারেজের যে হাই যে রিস্ক একটা থাকে, যে সুইটটা থাকে, মিষ্টি, এটা বডির জন্য খুবই হার্মফুল। অ্যালকোহলটাকে তো অবশ্যই বাদ দিতে হবে, এবং হাই ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্টেরল, মানে এই যে বললাম যে স্যাচুরেটেড ফ্যাটগুলোকে এখানে ইনটেক করতে হবে, যেগুলা ফার্টিলিটি ইনক্রিজ করতে সাহায্য করে। এখন আসি ওয়েট ম্যানেজমেন্ট। আমি তো খাবারের প্যাটার্নগুলো বললাম। ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, একটা বিএমআই দেখতে হবে, তার হাইট ওয়েট অনুযায়ী ঠিক আছে কিনা, ওবিসিটি আছে কিনা, আন্ডারওয়েট বা যে বা হাই ওভারওয়েট আছে, সেই বিষয়গুলো তাকে ফাইন্ডিংস করে দিতে হবে। যদি ওয়েট গেইন করতে হয় তাহলে ওয়েট গেইন করতে হবে, আর অবশ্যই যদি ফ্যাট ওবিসিটি থাকে তাকে ওয়েট লস করতে হবে। আর সাপ্লিমেন্টের মধ্যে যদি এখন বলতে চাই যে হয়তো বা সে খাবারের মাধ্যমে সাপ্লিমেন্টগুলো যে পাচ্ছে না সঠিকভাবে, তখন আমরা তাকে মৌখিকভাবে একটা সাপ্লিমেন্ট দেওয়া হয়ে থাকে, যে ফলিক অ্যাসিড। হয়তো বা খাবারের মাধ্যমে সে ফলিক অ্যাসিডটা ইনটেক করতে পারছে না, তখন তাকে সাপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা তাকে বেশি ফোকাস করি যে অবশ্যই আপনাকে ফলিক অ্যাসিড এবং জিঙ্কটাকে ইনটেক করতে হবে। আর লাইফস্টাইলের ক্ষেত্রে পর্যাপ্ত একটা ঘুমের ব্যবস্থা করতে হবে, যেন আমরা সাধারণত একটা পেশেন্টকে বলে যে আপনি এই পর্যাপ্ত ঘুম, অর্থাৎ এই সময়টা যে শব্দটা আমি ইউজ করেছি, সেটা হচ্ছে যে মিনিমাম তাকে সকল প্রকার ডিভাইস থেকে তাকে বিরত থাকতে হবে। রাত্রে একটা 11টা থেকে সকাল 7টা পর্যন্ত একটা সুন্দর ঘুম দিতে হবে, যে ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হওয়া যাবে না। ডিস্টার্ব বলতে যে হয়তো বা সে কোনো ডিভাইস ইউজ করে, হয়তো বা কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ইউজ করতেছে, এখান থেকে তাকে সাইডে আসতে হবে। কারণ যখন সে ভালোভাবে ঘুমাচ্ছে তখন তার মেটাবলিক যে সিস্টেমটা, মানে আমরা বডিতে, আমি সারাদিন যে খাবারগুলা খেয়েছি সেই খাবারগুলা ভালোভাবে এখানে ডাইজেস্ট হতে, হজম হতে সাহায্য করে রাত 11টা থেকে রাত 2টা পর্যন্ত। তো এই সময়টাই যদি সে জেগে থাকে, হয়তো ফোন চালাচ্ছে, টিভি দেখছে বা তার কম্পিউটারে কাজ করছে, তখন তার খাদ্যের যে একটা সিস্টেম, সেই সিস্টেম থেকে সে কিন্তু পিছিয়ে গেল। তখন তার হচ্ছে বডি ফ্যাট গেইন, মানে ফ্যাট জমবে, তার ওয়েট গেইন হবে, ঘুম অসুবিধা হবে, ক্ষুধা মন্দা হবে, সে সারাদিন ঝিমতো থাকবে, হয়তো বা যে খাবারগুলা খাচ্ছে সারাদিন সেই খাবারগুলা ভালোভাবে হজম হবে না। এই জন্য তাকে ঘুমাতে হবে ভালোভাবে। আরেকটি বিষয় হচ্ছে এক্সারসাইজ করতে হবে। এখন অনেকেরই ধারণা যে এক্সারসাইজ মানে হয়তো বা জিমে যেতে হবে, জিমে গিয়ে আমাকে ওই ধরনের কাজ, যে স্টেপগুলো আছে সেটা দিতে হবে। এটা মোটেও না। এক্সারসাইজ হচ্ছে আপনি হয়তো বা আপনার কর্মস্থল থেকে বাসায় যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার হাঁটার স্পিডটা একটু বাড়াই দিতে পারেন। হয়তো বা সিঁড়ি থেকে ওঠানামা করছেন, সিঁড়ি থেকে ওঠার সময় বা নামার সময় স্পিডটা একটু সাবধানে একটু বাড়িয়ে নিলেন। মানে এক বডি অ্যাক্টিভিটি করতে হবে। অ্যাক্টিভিটিটা এমনভাবে হতে হবে যেন বডি থেকে অটোমেটিকই ঘামটা ঝরতে থাকে। ঘাম যখনই ঝরবে তখনই আপনার বডি থেকে কার্বন ডাই অক্সাইড বেরোবে, অক্সিজেনের
সাপ্লাইটা ভালো হবে। আর যখনই আমাদের বডি থেকে ঘাম ঝরতে থাকে তখনই আমাদের পানিগুলা বের হতে থাকে, মাসেলের মধ্যে যে পানি জমে থাকে, অনেকের মাসেলে পানি জমার কারণে ওয়েট বেশি থাকে, অনেকের ফ্লাপি একটা ভাব থাকে, হয়তো বা সে মোটা না কিন্তু তার মাসেলে পানি জমা আছে, সে মোটা, এই কারণে তাকে হয়তোবা ওয়েট বেশি লাগে। তো এইগুলো যখন ঝরতে থাকবে তখন কিন্তু তার হচ্ছে ওয়েট লস করা বেশি সুবিধা হয়। এই জন্য আমরা বলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে বাড়াতে হবে। তার মানে এই নাই যে জিমে যে আপনাকে কোনো স্পেশালিস্টের কাছে থেকে কোনো এক্সারসাইজ শুরু করতে হবে, চাইলে বাসায় একটু দুই একটা স্টেপ দিতে পারেন, নিজে নিজেই চেষ্টা করতে পারেন। আর যদি কারো বেশি প্রবলেম থেকে থাকে, হয়তো বা ওয়েট কোনো রকম ভাবেই কমছে না, সে অনেক চেষ্টা করতেছে, সেই ক্ষেত্রে যদি পেশেন্টের অ্যাবিলিটি থাকে তখন আমরা বলি যে আপনার নিকটস্থ কোনো জিমের বা কোনো কোচের কাছ থেকে সাজেস্ট নিতে পারেন। কিন্তু যদি প্রতিদিন একজন সুস্থ বা অসুস্থ মানুষ যদি তার হার্টের মেজর কোনো প্রবলেম না থেকে থাকে, সে চাইলে 40 মিনিট থেকে 45 মিনিট এক্সারসাইজ, অর্থাৎ যদি জগিং করে বা সাইক্লিং করে বা সুইমিং করে, অটোমেটিক্যালি দেখা যায় যে 100 কিলো ক্যালোরির মতো ওয়েট লস করা সম্ভব। আচ্ছা, এখন সর্বশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি তো ইনফার্টিলিটি নিয়ে কিছু বললাম যে কিভাবে ফার্টিলিটিকে আমরা পয়েন্ট আউট করছি, সেটাকে ডায়াগনোসিস করছি কিভাবে, তার প্রক্রিয়াটা কিভাবে কোনভাবে আসলে টেস্ট করা হচ্ছে বা সার্জারি করা হচ্ছে, তারপরে তাকে কিভাবে কোন প্রসিডিওরে এগুতে হবে। এখানে ডায়েটারি আমি কিছু ম্যানেজমেন্ট বললাম, তারপর তার লাইফ স্টাইলের কথা বললাম। এখন হচ্ছে যে এইগুলা নিতে হলে বা এই প্রসিডিওরে আগাতে হলে অবশ্যই একজন রেজিস্টার ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের কাছে থেকে আপনি আপনার ডায়েট প্ল্যান বা ফুড চার্টটা করে নিতে পারেন। পাশে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ঠিক সেইভাবে যদি প্রসিডিওর অনুযায়ী এগোতে থাকে তাহলে কিন্তু ফার্টিলিটি রোধ করা সম্ভব। এখন হচ্ছে বলতে চাচ্ছি, যদি কারো এই বিষয়ে কোনো মতামত থাকে জানার জন্য বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। আশা করব যে ইনফরমেশনগুলো দিয়েছি সবার উপকারে আসবে। ধন্যবাদ। ক্লোজ করো। স্বপন ক্লোজ করো। জি, একটু কাছে নিয়ে বলেন, বুঝতে পারিনি, কাছে নিয়ে বলেন। ওয়েট কমাতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই কমছে না। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এজ কত, আপনার হাইট কত, এটা দেখতে হবে এবং বিএমআইটা কি পরিমাণে আছে সেটা আগে বের করে নিতে হবে। দেন আপনার ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাকে যে আপনার ফ্যামিলিতে সবাই ওবেস, অর্থাৎ ওবেস বলতে বলছি যে হয়তো বা মোটা আমরা যেটাকে বলে থাকি, অনেকে দেখা যায় যে ওয়েস্টটা মোটা থাকে, অর্থাৎ কোমরটা মোটা থাকে, থাইটা মোটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে বংশীয়গতভাবে একটা কারণ থাকে, যে কারণে হয়তো বা চাইলেও সে ওয়েটটাকে কমাতে পারছে না। এখন দেখতে হবে যে আপনার লাইফ স্টাইলটা কেমন, অর্থাৎ আপনি কখন ঘুমাচ্ছেন, কখন ঘুম থেকে উঠছেন এবং আপনি কি কি ধরনের খাবারগুলা খেয়ে থাকেন, আপনার খাদ্যাভ্যাসটা কেমন, এই সবগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি সারাদিন যতটুকু ক্যালোরি ইনটেক করছেন সেটা মাইনাস করতে হবে এবং ওইভাবে খাবারের যে প্যাটার্নগুলো আছে খেলে ইনশাল্লাহ ওয়েট লুজ করা সম্ভব। আর যদি নিজের মতো করে চেষ্টা করতে থাকেন তাহলে একটু প্রবলেম হবে হয়তো বা। এখন অনেকেই অনেক কিছু দেখে মানে চেষ্টা করে ওয়েট লস করার জন্য, তো সেটা না করে আপনি একটা গাইডলাইন নিলে ইনশাল্লাহ ওয়েট কমানো সম্ভব। থ্যাংক ইউ। আর কারো প্রশ্ন? স্বপন,
অফ করে দাও লাইভ। ধন্যবাদ। ব্রাইটনেসের জন্য ডাবল ক্লিক করছে, সম্পূর্ণটা চলে আসছে, আমি জানতাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, যদি কোনো বিষয়ে জানার থাকে বা এই বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান, তবে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমি এখানে বৃহস্পতি, শুক্র, শনি সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত আছি। শুধু বন্ধ্যাত্বই না, এর বাইরেও যদি কোনো ওয়েট লস বা ওয়েট গেইন, যারা প্রেগনেন্সি, যাদের হাইপার টেনশন আছে, মানে অর্থাৎ হার্টের যে সমস্যা, কার্ডিও ডিজিজ, এছাড়াও কিডনি, যে কোনো বিষয়ে রোগ নিয়ে যদি কোনো জানার আগ্রহ থাকে বা সেই অনুযায়ী যদি ডায়েট চার্ট নিতে চান, আমার সাথে দেখা করতে পারেন বা সাক্ষাৎ নিতে পারেন। আর শুক্রবারে আমাদের লং লাইফ ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে রোগী দেখা হয়। চাইলে সেই সুবিধাটা নেওয়ার জন্য আসতে পারেন। আর কি বিষয় হচ্ছে, এখানে প্যাথোলজি যে সিস্টেমটা আছে সেটা কিন্তু 30% ডিসকাউন্টে পাবেন। আজকে যারা রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু 30% ডিসকাউন্টে পাবেন। এছাড়াও আপনি চাইলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে কিন্তু জানাতে পারেন। এখানে এইটাই সবচেয়ে বেশি সুবিধা যে আপনার প্যাথোলজি যে ল্যাবরেটরি যে টেস্টগুলো আছে এইগুলা কিন্তু 30% ডিসকাউন্টে পাচ্ছেন। তো এই সুবিধা নেওয়ার জন্য আসতে পারেন। ধন্যবাদ। ঠিক আছে ভাই।